শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন গোটা আয়োজনে আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবরাখবর আপনাদের জানিয়ে থাকি, সেই সাথে থাকে খবরের বিশ্লেষণ। এছাড়া শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল তো থাকছেই। মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে গুরুত্ব বুঝে প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। চলমান প্রকল্পগুলোর মধ্যে যৌক্তিকতা বিবেচনায় লাভজনক প্রকল্প চিহ্নিত করারও পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অনেক প্রকল্প আছে, সবাই নিজেদের কনস্টিটিউয়েন্সিতে অনেক প্রকল্প করে, যেগুলো এই মুহূর্তে আমরা যেখানে ইনফ্লেশন কন্ট্রোল করছি, মানি সাপ্লাই বাড়াতে চাচ্ছি না, এই জায়গা থেকেই তো সবচেয়ে বেশি সরকারের এক্সপেন্ডিচারের ফ্লেক্সিবিলিটি। কাজেই আপনাদেরকে ইন জেনারেল বলবো, যারা যে পর্যায়ে দেখছেন, প্লিজ আমি বলেছি মেম্বার সাহেবদেরকে যে এগুলো প্রজেক্টের গুরুত্ব অনুযায়ী একটু ক্যাটেগরাইজ করতে। হুটহাট করে জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার, এমনটি জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রোববার সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস সংকট সমাধানে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে। কুইক রেন্টালের বিষয়ে এখনও চিন্তা ভাবনা করা হচ্ছে। তেলের দাম নির্ধারণে বিইআরসির ক্ষমতা আছে কিনা সেটি দেখা হবে। জানান, আগের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে কিনা তার পদ্ধতিগত ও আইনগত দিক বিবেচনা করা হবে। 2010 সালের আইনের অধীনে এখন বর্তমানে যেসব জিনিস প্রক্রিয়াধীন হচ্ছে সেটা আপাতত মুলতবি থাকবে, পরিষ্কার। কিন্তু আগে যেগুলো হয়ে গেছে, চুক্তি যেগুলো আছে সেগুলো আপাতত থাকবে। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, যদি কোনো কিছু মূল্য বৃদ্ধি আপাতত করতে হয় তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। এদিকে গতকাল সংবাদ সম্মেলন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি বলেছে, দ্রুত বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন বাতিল করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারের প্রস্তাবনা শীর্ষক এই ব্রিফিংয়ে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিনিয়োগ যথেষ্ট নয়। এ সময় তরলীকৃত গ্যাস বা এলএনজির আমদানি কমিয়ে অভ্যন্তরীণ গ্যাসকূপ অনুসন্ধান ও খননের জোর দেওয়ার কথাও বলেন তিনি। এনার্জি রেগুলেটরি কমিশনের সমালোচনা করে তিনি জানান, সংস্থাটির অধিকার খর্ব করেছে বিদায়ী সরকার। যেমন প্রথমত হচ্ছে এবং সেটা প্রায় 23 সাল পর্যন্ত। জি, সেটা বিআরসি সম্পর্কে তা আগেও আমাদের অভিযোগ ছিল যে যখন তার হাতে ক্ষমতা ছিল তখনই বা তিনি কতটুকু তা পালন করতে পেরেছিলেন। সেই জায়গা থেকে আমরা জেনারেল ভাবে যেটি বলতে চাই যে বিআরসি যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার বা ডিরেক্টর হিসেবে যাদের দায়িত্ব দেওয়া হবে, এটি শুধু বিআরসির জন্য না, এটি জ্বালানি বিদ্যুৎ খাতের প্রায় প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রত্যেকটি সংস্থার লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার আছে। আগামী দিনে পাবলিক ইনভেস্টমেন্টও রিনিউয়েবল এনার্জিতে বাড়ানো দরকার। আমরা প্রায়শই প্রাইভেট ইনভেস্টমেন্টকে বলি রিনিউয়েবলের জন্য, কিন্তু আমরা মনে করি প্রাইভেট ইনভেস্টমেন্টের পাশাপাশি পাবলিক ইনভেস্টমেন্টও থাকাটা জরুরি। এবং 40% অফ দ্য রিনিউয়েবল এনার্জি 2041 সাল, এটা যদি আমাদের যে চাহিদা কাঠামোর সাথে যদি হিসেব করি তাহলে 14,000 মেগাওয়াট হলেই হয়ে যায়। দর্শক, আপনারা শুনছিলেন ডক্টর গোলাম মোয়াজ্জেম বলছিলেন বিদ্যুৎ এবং জ্বালানি খাতের আসলে কি করণীয় সে বিষয়ে। তারা গতকাল একটি রূপরেখাও দিয়েছে, একটি কর্মপরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমি এখন টিচার চিটাগং চুয়েটের ছিলাম অধ্যাপক এক সময়, এখন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াই। জি, ড্যাফোডিল ইউনিভার্সিটি। দুঃখিত স্যার। জি স্যার, আপনার কাছে যেটি জানতে চাইবো যে বলা হচ্ছে যে এই যে এত গত এক যুগের যে লিডারশিপ ছিল জ্বালানি এবং বিদ্যুৎ খাতের,
সেই লিডারশিপের পরিবর্তন আমরা একটু আগেই গোলাম মোয়াজ্জেম বলছিলেন, লিডারশিপের পরিবর্তন প্রয়োজন, আপনি কি মনে করেন? রাষ্ট্রের যে যে রূপান্তর হয়ে গেল, সেই রূপান্তরের আওতায় রাষ্ট্রের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেই সেই রূপান্তরের বহিঃপ্রকাশ ঘটবে। তো সুতরাং এটা সরকারের পলিসি ম্যাটার। সরকার যেভাবে আলটিমেটলি সমতা যে হীন ছিল সমাজ বা প্রশাসন, বৈষম্য ছিল, এবং তার শিকার এ খাতে ভোক্তারা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অধিকার বঞ্চিত হয়েছে, সুবিচার পায়নি, জ্বালানি সুবিচার অধিকার খর্ব হয়েছে, জ্বালানি সুবিচার বঞ্চিত হয়েছে। সুতরাং সেই বিষয়গুলো আলটিমেটলি তার প্রতিকার হতে হবে এবং সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তার জন্য যেখানে যেটুকু রূপান্তর হওয়া দরকার তা করতে হবে। শুধু এককভাবে বা লোক পরিবর্তন করা হলে লোক পরিবর্তনের মধ্য দিয়ে যেখানে যেভাবে সূচিত হবে সেটা সুচিন্তিত ভাবে, প্রয়োজন মাফিক সেটা করতে হবে। ঢালাও ভাবে করে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো এমন নয়, এক নাম্বার। দুই নম্বরে যে এই পরিবর্তনগুলো একটু সময় নিয়ে করতে হবে, এবং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক যে কাজটা করেছে, তারা রিফর্ম কমিশন তৈরি করেছে। এগুলো রিফর্ম কমিশনের সুপারিশের মাধ্যমে এগুলো আসতে হবে। আমার বা আরেকজনের আরবিটারি নানা ধরনের সাজেশন এভাবে আসবে, সেসব সাজেশনে সাড়া দিয়ে সরকার পিস ওয়াইজ এসব পরিবর্তন আনলে তার সুফলের থেকে কুফলই বেশি পাওয়া যাবে। আমি মনে করি জ্বালানি সেক্টরেও এরকম একটা রিফর্ম উচ্চ ক্ষমতার সম্পন্ন কমিশন করা দরকার, এবং সেই কমিশন একটা কমপ্লিট ইন্টিগ্রেটেড একটা রিফর্ম প্রপোজাল দেবে। সেই প্রপোজালের আওতায় বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন বা পরিবর্তন হবে। সেই পরিবর্তন কাঠামোগত পরিবর্তন হতে হবে, যেমন বেসরকারি আবার সরকারি কোম্পানিগুলো, যৌথ মালিকানাধীন কোম্পানিগুলো বা সংস্থাগুলো, এগুলো পরিচালনা বোর্ডে যারা পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট ছিল পরিচালক হিসেবে, তাদের নিয়োগ বাতিল করে হয়েছে দেখলাম। কিন্তু আরেকটি জিনিস যেটা করা দরকার, এই সমস্ত পরিচালনা বোর্ডকে যেটা তাদের কার্যক্রম প্রপিপুল অর্থাৎ কনজিউমার ফ্রেন্ডলি হওয়া দরকার। এই সমস্ত জ্বালানি অধিকারগুলোকে সমুন্নত রেখে তাদের কার্যক্রম পরিচালিত হওয়া দরকার। সেটা ব্যবসা বান্ধব হবে না, যেহেতু সরকারি মালিকানাধীন কোম্পানি, সেটা ভোক্তা বান্ধব হবে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করবেন। সেগুলো তারা করেনি, তারা সব অসাধু ব্যবসা বান্ধব হয়ে গিয়েছিল। সেসব জায়গা থেকে বিচার করলে সেই কোম্পানি থেকে সমস্ত আমলাদের কোটা ভিত্তিক নিয়োগ বন্ধ করতে হতো, সেটা করা হয়নি। তার মানে এইসব পরিবর্তনের এই যেমন কোন রোগের আংশিক চিকিৎসা রোগকে আরো টিকে রাখে, রোগের আরো বেশি সুরক্ষা করা হয়, রোগ চিকিৎসা হয় না, নিরাময় হয়। ঠিক এমনি ভাবে যে সমস্যার মধ্যে বা যে রোগে আমরা রোগাগ্রস্ত, ভোক্তারা যে অবস্থার শিকার, সে অবস্থার শিকারে এই পার্টিকুলার উদাহরণটাই আমি মনে করি যে এই অবস্থাকে আরো বেশি কোম্পানিকে সুনির্দিষ্টভাবে অধিকার বঞ্চিত করার ক্ষমতা দিয়েছে, খর্ব করেনি। সুতরাং আমলাদেরকে এখান থেকে অপসারণ করে ভোক্তা বান্ধব, ভোক্তা স্বার্থ সংরক্ষণ উপযোগী কমিটি করতে হবে। সেখানে এই খাতের সংস্কারের একটা বড় দিক। সেইটা যদি করতে হয় তাহলে জ্বালানি মন্ত্রণালয়কে বা বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে, তাদের রেগুলেটরি কমিশন, তারা আপস্ট্রিম রেগুলেটরি কমিশন, অর্থাৎ তারা পলিসি রেগুলেটর হিসেবে তারা সীমাবদ্ধ থাকবে। তারা টেন্ডার ফাইনাল করা, টেন্ডার অনুমোদন করা বা পরিচালক নিয়োগ করা, এইসব যে কাণ্ড কারখানা করে তারা যে কমিশন বাণিজ্য, ঘুষ বাণিজ্যকে প্রতিষ্ঠিত করে ফেলেছে, এবং এই সমস্ত কোম্পানিগুলো লোকবলকে 90% লোকবল ব্যস্ত রাখা হয়েছে এই সমস্ত উন্নয়ন প্রকল্প, সোপাল্ড উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে, সে সমস্ত জায়গায় হাত দিতে হবে। তো তারা সিপিডির ওই সমস্ত রেডিমেড সলিউশন গুলোকে আমি মনে করি না যে আমাদের ভোক্তা স্বার্থ সংরক্ষণ করবে। এবং তারা যেটা বলেছে, যেটা আমি অন্য জায়গায় শুনলাম, যে নো লস নো পেতে বা নো জেনারেশন নো পে, বিদ্যুৎ উৎপাদন করলে পয়সা পাবে না, এগুলো সব রেডিমেড সলিউশন। এগুলো কোনো কাঠামোগত পরিবর্তন করে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করে না। ভোক্তারা
লুণ্ঠনমূলক মূল্য বৃদ্ধির শিকার, লুণ্ঠনমূলক মুনাফার শিকার, লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধির শিকার, এবং সেই সমস্ত প্রক্রিয়া লুণ্ঠন করে একটা পুরা অলিগার সৃষ্টি করা হয়েছে। সেই অলিগারদের ধ্বংস করতে হবে, সেই অলিগারদের মূলোৎপাটন করতে হবে, তার জন্য একটা মাসিভ ট্রান্সফরমেশন দরকার। সেই সব বিষয়গুলো, এইসব কথাবার্তা, হালকা পাতলা কথাবার্তাগুলো, সেই সব আবেদনগুলোকে নস্যাৎ করে দেওয়া, আমি মনে করি এগুলো প্রতিক্রিয়াশীল বক্তব্য। জি স্যার, গত আসলে 15 বছরে যেখানে মানুষ আসলে কথা বলতে পারেনি, স্বাধীনতা ছিল না, সরকারের যত দুর্নীতি, অনিয়ম এবং দুঃশাসন আসলে অনেকেই সমর্থন করে গেছে, অনেকে এটা সুবিধা নিয়েছে, এবং কেউ যারা এটি সমর্থন করেনি তারাও আসলে বলতে পারেনি। সেই জায়গায় আপনি ব্যতিক্রম ছিলেন। আমরা বিভিন্ন সময় দেখেছি গণশুনানিগুলোতে বা মিডিয়াতে আপনি কিন্তু সবসময় এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে। এই আপনার কাছে কি মনে হয়, এখন যেহেতু সেই রিজিমটা বিদায় নিয়েছে, নতুন সরকার এসেছে, নতুনভাবে সবকিছু পরিকল্পনা করা হচ্ছে, একটি রিফর্ম করার চিন্তাভাবনা হচ্ছে, এবং সাধারণ মানুষও কিন্তু আশাবাদী, আপনি কতটা আশাবাদী? আমাদের জ্বালানি খাত কি এখন সাধারণ মানুষের, ভোক্তাদের স্বার্থ, অর্থাৎ যেই মূল্যে আসলে তার বিদ্যুৎ কেনার কথা, যে মূল্যে গ্যাস পাওয়ার কথা, সেই তাদের সাথে যেটি ইনসাফ হওয়ার কথা, সেটি কি হবে? আপনার কাছে কি মনে হয় এবং কি কি করা দরকার? সেটি করার মতো, সেটা করার তো সুযোগই ছিল না, সেটা নিয়ে বলারই সুযোগ ছিল না, সেটা নিয়ে আলোচনা করার মতো কোনো পরিবেশ ছিল না, কোনো জায়গায় তোলা যেত না। যে কথাটা আপনি প্রিয়াম্বলে আপনার কথা বলেছেন, আমি সেটাই রিপিট করছি। যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করা হলো কোটার ব্যাপার নিয়ে, তখন আমি ছোট্ট একটা লেখা বেরিয়েছিল ইয়েতে, শুরুতে আপনার বণিক বার্তায়, সেখানে আমি একটা কথাই বলেছিলাম যে বৈষম্য যে আছে সেটা, সে বৈষম্য শুধু সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে নয়, বিসিএস এর ক্ষেত্রে না, সে বৈষম্য সার্বজনীন। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনটা আসলে সার্বজনীন অভিব্যক্তির প্রকাশ ঘটেছে, এবং জনসমর্থনটা আসলে সেইভাবেই আসছে এবং আসবে, এবং পরবর্তীতে সরকারকে, এই পরিস্থিতি একসময় কেটে যাবে, সরকার যেভাবেই আসুক, যেমন করে আসুক, যেমন করেই থাকুক না কেন, সরকারকে সার্বজনীন বৈষম্য অবসানের জন্য আসলে গুরুত্ব দিতে হবে, এই কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা কথা। সেই সর্বজনীন বৈষম্য অবসানের জন্য আন্দোলন যেটাকে রাষ্ট্রের চরিত্র বদলিয়ে দিয়েছে, সুতরাং সেই সুযোগও তৈরি করে দিয়েছে, এটা একটি কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি ওখানেই একটা উপমা দিয়েছিলাম যে গ্যালিলিও যখন এস্টাবলিশমেন্টের সঙ্গে, শাসক গোষ্ঠীর সঙ্গে কম্প্রোমাইজ করে ফিরে আসলো, তখন তার শিষ্যরা আহাজারি করে বলেছিল, যে জাতির বীরপুত্র থাকে না সে জাতি হতভাগা। আমাদের দেশেও সেই রকম যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে কোনো কাজের জন্য, নেতৃত্বের জন্য আমরা বীরপুত্র খুঁজি, এবং সেই বীরপুত্রই সব করে, সব পারে, সব জানে, সব বোঝে, সেই সব করলে যা করবে তাই হবে, না করলে তা হবে না, এইরকম একটা মিথ প্রতিষ্ঠিত হয়েছে। সেই মিথটার সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন তৌফিক এলাহি চৌধুরী জন্ম না হলে জ্বালানি খাত চলবে না, যেমন তাসনিম খান না হলে চলবে না ওয়াসা, যেমন তৈরি হয়েছিল খোরশেদ আলম না হলে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ কেন্দ্র চলবে না, যেমন কাইকোয়াস না হলে সরকারের মুখ্য সচিব হওয়ার মতো লোক পাওয়া যাবে না, যেমন একে হাজার না হলে বিদ্যুৎ বিভাগ চলবে না। তাদেরকে নানাভাবে সরকার এই সমস্ত বীরপুত্রকে লালন করেছে, পালন করেছে। সেই বীরপুত্রদের যুগ এর অবসান হবে। মানুষ সার্বিকভাবে তার অধিকারে প্রতিষ্ঠিত করার জন্য যতক্ষণ পর্যন্ত সক্ষম না হবে, এই বীরপুত্রদের দ্বারা সাধারণ মানুষ লাঞ্ছিত হবে, নিগৃহীত হবে, নির্বিচারে বঞ্চিত হবে, নিপীড়িত হবে এবং লুণ্ঠনের শিকার হবে, যেটা ধারাবাহিকভাবে ইতিহাস তাই বলে। এবং আজকে পর্যন্ত বিগত দিনের চালচিত্র যদি দেখেন, আমরা সেই অবস্থার শিকার। আজকে সেই অবস্থার পরিবর্তন হবে। এই সংস্কারের যে কথাটা সর্বস্তরে, যে আজকে যে আওয়াজ উঠেছে, যে সুর উঠেছে, সেই সুরে ব্যক্তি নয়, সমাজ শক্তিশালী, সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, সমাজের শক্তি, সামাজিক শক্তি সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, সরকারকে কর্তৃত্ববাদী করবে না, সেটা জ্বালানি খাতি বলেন এবং সার্বিকভাবে সব খাতি বলেন। এবং রাজনীতিবিদদেরকে শিখতে হবে যে তাদের পদ্ধতিগতভাবে, নিয়মতান্ত্রিকভাবে তাদের ক্ষমতা পাওয়া এবং যাওয়ার উপযোগী পদ্ধতি তৈরি হবে, সেখানে কোনো ব্যক্তি বিশেষ গ্যালিলিও হবে না, স্যার এখানে একটু হবে না।
জি, এখানে একটু জানতে চাই যে এখন সরকারের আসলে নতুন করে জ্বালানি নীতিমালাকে নতুন করে আবারও সংস্কার করার কতটা সুযোগ আছে এবং সেটি আসলে কি হওয়া উচিত? মানে আমাদের এতদিন আমাদের যেটা হতো যে বিদ্যুৎ উৎপাদনের আমাদের যতটুকু খরচ হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি ব্যয় আমরা বিদ্যুৎ কিনছি এবং সেটি এবং কিছু বিদ্যুৎ আমরা আমদানিরও পলিসি আছে। আমরা দেখলাম যে আদানি হঠাৎ করে আমাদেরকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিল, আমাদের এখানে লোডশেডিং শুরু হয়ে গেল। নতুন করে আসলে বিদ্যুৎ পলিসিটা আসলে কেমন হওয়া উচিত? প্রথমত হচ্ছে যে বিদ্যুৎ পলিসিটা, আমরা বিদ্যুৎ পলিসি বলে কিছু নেই, যদিও ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানকে, এনার্জি সেক্টর মাস্টার প্ল্যানকে বলা হচ্ছে, আসলে এটা একটা প্ল্যান, এটা পলিসি নয়। পলিসি ও প্ল্যানের মধ্যে আমরা গুলিয়ে ফেলছি। পলিসি বলতে 1996-এ একটা গেজেট হয়েছিল, সেই পলিসি অনুযায়ী এ খাত চলেনি, সরকার সেই পলিসি ইমপ্লিমেন্ট করেনি। তারপর থেকেই সরকার নানাভাবে আরবিট্রারিলি অ্যাডক ভিত্তিতে ইচ্ছামাফিক এ খাতের উন্নয়ন করে এগুলোকে লুণ্ঠনমূলক খাতে পরিণত করেছে। এটা হচ্ছে মূল কথা। আজকে এই সরকারের সামনে, তত্ত্বাবধায়ক সরকারের অনেক ধরনের আইনি সীমাবদ্ধতা আছে, কিন্তু তারা একটা বিষয় পরিষ্কার করেছে যে এই খাতে আইনগত ভোক্তাদের যে অধিকার, আইনি অধিকার বলবৎ করার জন্য যে জ্বালানি সুবিচার প্রতিষ্ঠিত করার ব্যাপারটি, যে ভোক্তারা যা কনজিউমার অ্যাসোসিয়েশনের ব্যানারে যে বিচারিক আদালতে যে কার্যক্রম গ্রহণ করেছিল, সেই কার্যক্রমগুলো নিরপেক্ষভাবে বিচারিক প্রক্রিয়ায় আইনগত সমাধান করে আনা সম্ভব, এবং সেটা আনলেই একটি বড় ধরনের রিফর্মের ব্যবস্থা হয়ে যাবে। এবং সেখানে রেগুলেটরি কমিশন, সেখানে বিপিসি, পিডিবি, যা পেট্রোবাংলা, এই সমস্ত বিভিন্ন ইউটিলিটি কোম্পানিগুলো, তাদের যে এক্সিস্টিং আইন কানুন আছে তার আওতায় অনেকগুলো রিফর্ম আনা সম্ভব। একেবারে মানে বলা যেতে পারে শীর্ষ থেকে আরম্ভ করে আপনার একেবারে মানে শিকড় পর্যন্ত অনেক কিছু বদলিয়ে দেওয়া সম্ভব। আইনি কাঠামোগত পরিবর্তন আনার জন্য কিছু, যেমন দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন বাতিল করতে হবে, সেটা ভোক্তাদেরকে আদালতে যেতে বাতিল করে আনতে হবে। বিআরসির আইন পরিবর্তন করতে হবে, এইসব পরিবর্তন করার জন্য বিআরসি আইন, সেটা আদালতে যেতে হবে। আরো কিছু জায়গায় যে রেগুলেটরি কমিশনের আওতায় গণশুনানির ভিত্তিতে সমস্ত পর্যায়ের মূল্যহার নির্ধারণ হতে হবে, এবং সেই আইনে আছে যে উন্নয়ন পরিকল্পনাগুলো সবগুলো স্টেক হোল্ডারদের কনসালটেশনের ভিত্তিতে অনুমোদিত হতে হবে, সেগুলো হতো না, সেগুলো কার্যকর হতে হবে। সেগুলো সব করা ব্যাপারে যে সমস্ত আইনি প্রতিকার করছে, ক্যাবের মামলাগুলো করা আছে, সেই মামলাগুলো এখন দ্রুত নিষ্পত্তি করে তার রেজাল্টগুলো সংস্কারের, শক্তিশালী সংস্কারের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। এবং সেটা কনজিউমারদেরকে বা জনসাধারণকেই তাদের ক্ষমতা দিয়েই সরকারকে ক্ষমতাবান করতে হবে। সরকারকে আলাদাভাবে কাঠামোগতভাবে ক্ষমতাবান হয়ে এই সমস্যার সমাধান করা খুব কঠিন। সেক্ষেত্রে ক্যাবের পক্ষ থেকে আপনারা খুব দ্রুত কোনো পদক্ষেপে যাবেন কিনা? আমরা অলরেডি পদক্ষেপ প্রসেসে নিয়ে আসি, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল করতে যাচ্ছি। তারপরে রেগুলেটরি কমিশনের যে সংশোধনী এনে যে জ্বালানি অধিকার খর্ব করে যে আইন মূল্যহার নির্ধারণের ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রণালয়ের হাতে, সেটা বাতিল করার জন্য আমরা আদালতে যাচ্ছি। তাছাড়া আপনার যে সংস্থা কোম্পানিগুলোতে যে আমলা দ্বারা শাসিত করে এই রকম লুণ্ঠনমূলক ক্ষেত্র তৈরি করা হয়েছে, তাদেরকে অপসারণের জন্য আমরা আদালতে যাচ্ছি। এই তিনটা পিটিশনের আওতায় বা রিটের আওতায় যেসব প্রতিকারগুলো চাওয়া হবে, সেটা একটা বড় রকমের সংস্কারের বাইন্ডিং অব্লিগেশন তৈরি করবে এবং জাতি এই সংস্কার নিশ্চিত করতে পারবে। জি, অবশ্যই আমরা আশা করছি যে সরকারের সাথে মিলে আপনারাও, বিশেষ করে ক্যাব, অনেক শক্তিশালী একটা ভূমিকা পালন করতে পারবে, বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে, এবং একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ আসলে ন্যায্য মূল্যে তাদের জ্বালানি বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চিত হবে, আমরা আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শামসুল আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম জ্বালানি খাতের ভবিষ্যৎ কি হতে পারে, কি পরিকল্পনা নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন জ্বালানি বিশ্লেষক ডক্টর শামসুল আলম। দর্শক, সময় হলো একটা বিরতির। বিজনেস আওয়ারে আপনাদের সাথে আবারও ফিরছি, আরও খবর নিয়ে সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর।
শেয়ারবাজারের খবর জানাতে এবারে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। গত কয়েকদিন ধরে আসলে পতনের ধারা অব্যাহত আছে, আজকের দিনেও সেটি আমরা দেখতে পাচ্ছি। ডিএসইএক্স ইন্ডেক্স 2.1 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5,776 পয়েন্টে। আপনারা জানেন গতকাল আসলে বড় ধরনের ধস ছিল ঢাকার পুঁজিবাজারে এবং সেটি গত কয়েক বছরের মধ্যে আসলে সর্বোচ্চ ধস আমরা বলতে পারি। এবং ডিএসই সরিয়া ইন্ডেক্স কমেছে 5.2 পয়েন্ট, ডিএস30 কমেছে 2.76 পয়েন্ট। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 641 কোটি টাকা এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 126টির, কমেছে 227টির এবং অপরিবর্তিত আছে 40টি কোম্পানির শেয়ারের দর। এবার জানাবো মুদ্রা, স্বর্ণ, রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মার্কিন ডলারের কেনা দর 117 টাকা, বিক্রি হচ্ছে 118 টাকায়। ইউরো 128 টাকা 58 পয়সায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 136 টাকায়। পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 159। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 16 টাকা 58 পয়সা বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 31 টাকা, বিক্রয় 31 টাকা 59 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে 1 টাকা 42 পয়সায় বিক্রি করা হচ্ছে। এখানে জানিয়ে রাখি, মার্কিন ডলার কিন্তু যেটি সবচেয়ে বেশি বিনিময় মুদ্রা হিসেবে আমাদের দেশে ব্যবহৃত হয়, সেটির দাম কিন্তু খোলা বাজারে বেশ খানিকটা বেশি, 125 থেকে 26 টাকা দামে কিন্তু কেনা বেচা হচ্ছে। স্বর্ণের দরদাম জানাবো। রেকর্ড দামে স্বর্ণ বিক্রি হচ্ছে, অর্থাৎ এ যাবৎকালের সর্বোচ্চ দামে কিন্তু স্বর্ণ এখন বাজারে। 1,23,000 টাকা প্রায় 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরির দাম। 21 ক্যারেটের দাম 1,17,000 টাকার বেশি। 18 ক্যারেট কিনতেও কিন্তু আপনাকে 1 লক্ষ টাকার বেশি গুনতে হচ্ছে এবং সনাতন স্বর্ণ কিনতে গুনতে হবে 83,200 টাকা প্রায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার দাম পড়ছে প্রতি ভরি 2,098 টাকা, 21 ক্যারেটের দাম 2,005, 18 ক্যারেট 1,714 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পরপরই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজিও বন্ধ হয়ে গেছে। তাই চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে সব ধরনের পণ্যের দাম। মহাসড়কে বসানো ওজন স্কেল তুলে দিতে পারলে পণ্য পরিবহন খরচ আরও কমবে বলে বলছেন আমদানিকারকরা। সেই সাথে ব্যাংক লেনদেন আরও স্বাভাবিক করার দাবিও তাদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একদিকে বেড়েছে পণ্য সরবরাহ, অন্যদিকে পথে পথে চাঁদা দিতে হচ্ছে না পণ্য পরিবহনে। তাই দেশের ভোগ্য পণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে মশলাসহ সব পণ্যের দাম। আমদানিকারকরা বলছেন, ব্যাংক লেনদেনের জটিলতা দূর হলে পণ্য সরবরাহ আরও বাড়বে, কমবে দামও। গাড়ি প্রায় 1 থেকে 1500 টাকা চাঁদা দেওয়া লাগতো হাই পুলিশ। পুলিশের দেখা যদি 100 টাকা দিতে হইতো, এখন আর আপনার কোনো টাকা টুকা লাগে না। ওরা মুক্তভাবেই যাতে চল করুক, পণ্য আনা নেওয়া করুক, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ট্রান্সপোর্ট খরচ বেড়ে যেত, যেটির কস্টিং প্রাইস আমাদের পণ্যের উপর রাখা হতো, যার কারণে অনেক অংশেই আমরা দেখেছি যে দাম বাড়তে থাকতো। সড়কে চাঁদাবাজি বন্ধ করার পাশাপাশি নিয়ন্ত্রণে এসেছে যানজটও, বলছে পুলিশ। চাঁদাবাজি একেবারে নেই বললেই চলে। ঢাকা চট্টগ্রাম রোড এখন পুরোটাই স্বাভাবিকভাবে চলাচল করতেছে। মহাসড়কে বসানো ওজন স্কেল না থাকলে একসঙ্গে বেশি পণ্য আনা যেত, কমতো পরিবহন খরচ, বলেন এই আমদানিকারক। যে চিটাং থেকে কোনো মাল বাইরে আউটার ডিস্ট্রিক্টে যেতে পারছে না, কারণ 13 টনের উপর কোথায় নিচ্ছে না। অন্যান্য বন্দরে যাইয়া আপনার 18 টন 20 টনের এটা ভত্তাটা একটু কম হয়। চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ভেঙেছে অসাধু পণ্য সিন্ডিকেটও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। আমিরাতে দণ্ডিত 57 জন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। আইনজীবীকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস। তবে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্সে ইমেল দিলেও কোনো সিদ্ধান্ত না আসায় আপিলের কাজ শুরু করতে দেরি হচ্ছে। আমিরাতের দুবাই থেকে পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সরকারি নিয়োগ দেওয়া আইনজীবী ওলোরা আরফিন গত 6 আগস্ট থেকে দুবাইয়ে রয়েছেন। কাজ শুরু করতে ইতিমধ্যে তিনি বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্সে ইমেল দিলেও কোনো রিপ্লাই না পাওয়ায় শুরু করতে পারছেন না আপিল। দুবাইয়ে বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলেরা আরফিন বিনা খরচে ওই 57 বাংলাদেশিকে মুক্ত করতে আইনি সহায়তা দিবেন। আপিলের এই খরচ সরকারিভাবে করতে গেলে দীর্ঘ সময় লাগতে পারে। বাংলাদেশের দুটি মিশনের রাষ্ট্রদূত আবু জাফর এবং কনসাল জেনারেল BM জামাল নিশ্চিত করেছেন দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্ত করতে ওলেরা আরফিনকে তারা আইনত সাধ্যমতো সহযোগিতা করবেন। অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। দুবাই আটককৃত শ্রমিকদের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।